নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অনন্য একটি ভূতের গল্প, খেলার সঙ্গী। শুরু হচ্ছে আজকের গল্প, খেলার সঙ্গী। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে। পায়ের শব্দেই মানুষ চেনা যায়। বাবা ফিরছেন অফিস থেকে। অভির বাবা বেশ লম্বা চওড়া মানুষ। তিনি কাজ করেন টেলিফোন অফিসে। অফিস থেকে ফেরেন অনেক দেরি করে, আবার বাড়িতে ফিরেও মেতে থাকেন কাজ নিয়ে। তবে বাবা প্রায়ই রোজই কিছু না কিছু জিনিস নিয়ে ফেরেন। কোনো দিন গরম সিঙ্গাড়া, কোনো দিন আইসক্রিম, কোনো দিন সবেদা বা কমলা লেবু। বাবা বসবার ঘরে একবার উঁকি দিয়ে বললেন, কচুরি তরকারি এনেছি, খাবে নাকি? অভি খেলা করছিল কম্পিউটারে। সে বুঝে গেল এবার তাকে উঠতে হবে। কচুরি খাওয়ার জন্য বড় জোর 10-15 মিনিট, তারপর পড়তে বসা আবার। বাবা তখন বসবে কম্পিউটারে, মা গান করেন। বাড়িতেও অনেক ছেলে মেয়েকে গান শেখান। এখন 10-12টি ছেলে মেয়ে নিয়ে একটা ক্লাস চলছে, সবাই মিলে একসঙ্গে গাইছে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। বাবা বাড়ি ফিরলেই এই ক্লাস ছুটি হয়ে যায়। এরপর খাওয়ার টেবিলে বসে জল খাবার খেতে খেতে খানিকটা গল্প হয়। তারপর বাবা বসে যান কম্পিউটারে। মা ব্যস্ত হয়ে পড়েন সংসারের কাজে। রান্না করেন অবশ্য সুশীলা মাসি, তবু কত রকমের কাজ থাকে, বিশেষ করে বারবার টেলিফোন। অভি ক্লাস 8-এ পড়ে, কিন্তু বাড়িতে তার জন্য কোনো মাস্টারমশাই আসে না। অঙ্কে সে খুবই ভালো, ইতিহাস ভূগোলেও ভালো নম্বর পায়, শুধু ইংরেজিতে একটু কাঁচা। মা মাঝে মাঝে এসে সাহায্য করেন অভিকে। মা যেমন ভালো গায়িকা, তেমনই ইংরেজিও জানেন খুব ভালো। এক সময় একটা স্কুলে ইংরেজি পড়াতেন, এখন ছেড়ে দিয়েছেন। এখন নিজেরই তো বাড়িতে গানের স্কুল, এত ছেলে মেয়েকে গান শেখান মা, কিন্তু নিজের ছেলেকে গান শেখাতে পারলেন না। কয়েকদিন গানের ক্লাসে অভিকে জোর করে বসিয়েছিলেন। তারপর একদিন হতাশভাবে বললেন, আমার ছেলেরা গান হবে না, গলায় একদম সুর নেই। বাবাকে মা বলেছিলেন গিটার কিংবা সেতারের মতন কোনো যন্ত্রসঙ্গীত শেখালে হয় অভিকে, একজন ভালো মাস্টার দরকার। সেই ব্যবস্থা এখনো হয়নি, কিন্তু একটা যন্ত্র অভি খুব ভালো পারে, সেটা হলো কম্পিউটার। প্রথম বাবার কম্পিউটারে হাত দিলে মা এসে বকাবকি করতেন যদি নষ্ট হয়ে যায়। বাবা কিন্তু আপত্তি করেননি। বাবা বলেছিলেন কম্পিউটার চট করে খারাপ হয় না, আর ছোটরা বড়দের চেয়ে অনেক তাড়াতাড়ি শিখে যায়। এখন অভি ইন্টারনেট খুলতে পারে, অচেনা বন্ধুদের সঙ্গে কথা বলাও যায়, অবশ্য লিখে লিখে। কি করে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গা চলে যেতে বা আসতে পারে চোখের সামনে। একবার কম্পিউটারের সামনে বসলে অভির আর উঠতে ইচ্ছে করে না, কিন্তু বাবা বাড়িতে থাকলে অভি আর সুযোগ পায় না। তাছাড়া স্কুলে যাওয়া, বিকেলে সাঁতার কাটা, হোম টাস্ক তো রয়েইছে, তবু যখনই সময় পায় বসে পড়ে। একদিন ছুটির দুপুরে অভি কম্পিউটারে দাবা খেলছে, হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড হলো। এই দাবা খেলায় তো উল্টো দিকে কোনো মানুষ থাকে না, কম্পিউটার নিজেই খেলোয়াড়। অভি একটা চাল দিলে কম্পিউটার মুহূর্তের মধ্যে উল্টো চাল দিয়ে দেয়। একটু ভুল চাল দিলে আর উপায় নেই, কম্পিউটার ফেরত নিতে দেবে না। অভি এ পর্যন্ত কম্পিউটারকে একদিনও দাবা খেলায় হারাতে পারেনি, যদিও তার বন্ধুরা কেউ পারে না তার সঙ্গে। আজকাল অভির বয়সী অনেক ছেলেও দাবা খেলার কম্পিটিশনে বিদেশে যায়। দিব্যেন্দু বড়ুয়া আর সূর্যকান্ত গঙ্গোপাধ্যায়, কত নাম রয়েছে। অভিরও ইচ্ছা সে একদিন বিদেশে যাবে। এর মধ্যে সে গোর্কি সদনে দুটো প্রতিযোগিতাতেও জিতেছে। সেই দুপুরে কম্পিউটারের সঙ্গে দুবার হেরে যাওয়ার পরে অভি যখন আর একবার খেলা শুরু করতে যাচ্ছে, হঠাৎ কম্পিউটারে একটি ছেলের মুখ ভেসে উঠল। মুখখানা প্রথমে বেশ চেনা চেনা মনে হলো, তারপরেই সে চমকে উঠল। আরে, এটা নিজেরই মুখ, আয়নায় যেমন দেখা যায়, কিন্তু কম্পিউটারে তো নিজের মুখ ফুটে উঠতে পারে না। এটা তো এমনি ছবি নয়, জ্যান্ত মুখ। মিটিমিটি হাসছে। সে চেঁচিয়ে বলল, মা শোনো,
একবার দেখে যাও। দুপুরে খাওয়ার পর মার অনেকক্ষণ খবরে কাগজ পড়া অভ্যাস। কাজেই বসেছিলেন তিনি। কাগজ পড়তে পড়তে অন্যমনস্কভাবে বললেন, কি? অভি উত্তেজিতভাবে বলল, এখানে এসো, আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি। মা কাগজ হাতে নিয়ে উঠে এসে অভির পাশে দাঁড়ালেন। কম্পিউটারের পর্দা থেকে এর মধ্যেই সেই মুখটা মুছে গেছে। সেখানে এখন দুটো গাড়ির রেস চলছে। অভি বলল, যা, চলে গেল। সত্যি আমার মুখটা ফুটে উঠেছিল, একবারে স্পষ্ট। মা অভির দিকে কয়েক পলক চেয়ে থেকে বললেন, চল একটু শুয়ে নিবি। অভি বলল, তুমি বিশ্বাস করছো না? সত্যি দেখেছি। মা বললেন, অনেকক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে যায়, তাতে লোকে ভুলভাল দেখে। কম্পিউটারে কি আয় না যে নিজের মুখ দেখবি? এটা অসম্ভব। যদি ছবি হয়, কেউ ছবি পাঠিয়ে দেয় তবে। না না, ছবি নয়, নড়াচড়া করছিল। এর মধ্যে টেলিফোন বেজে উঠল। মা পাশের ঘরে যেতে যেতে বললেন, আর খেলতে হবে না, শুতে চলে যা। মা চলে যেতেই আবার ফিরে এলো অভির মুখ। অভি ভুরু কুচকাতেই সেই মুখটারও ভুরু কুচকে যায়। অভি জিভ ভেঙালেও সেও ভেঙানো জিভ বার করে। অভি একটা চিমটি কাটলো নিজের গালে, সেও চিমটি কাটলো বটে, কিন্তু হাসতেও লাগলো। অভি কিন্তু তখন হাসছে না। তার মানে আয়নার ছবির মতনও তো নয়। তাহলে কি পৃথিবীতে কোথাও ঠিক তার মতন চেহারা একটা ছেলে আছে? তা হতেও পারে। অভি জিজ্ঞাসা করলো, তুমি কে? তোমার নাম কি? সেই ছেলেটি বলল, অভিরূপ মজুমদার, ডাক নাম অভি। অভি বলল, যা, ওটা তো আমারও নাম। তুমি আমার নাম চুরি করেছো? না, তুমি আমার নাম চুরি করেছো। অভি অবিশ্বাসে সুরে বলল, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলল, ক্লাস 8। অভি আবার জিজ্ঞাসা করল, কোথায় থাকো তুমি? সে বলল, অনেক দূরে, সেই জায়গাটার নাম তীক্ষ্ণপুর। আবার অভি বেশ চমকে গেল। কম্পিউটার তো কথা বলে না, মানে গলার আওয়াজে কোনো উত্তর আসে না, সব প্রশ্নের উত্তর লেখায় ফুটে ওঠে। কিন্তু এখানে সে ওই ছেলেটির সঙ্গে কথা বলছে কি করে? আর কিছু জিজ্ঞেস করা গেল না। মা এ ঘরে ফিরে আসতে মিলিয়ে গেল মুখটা। মা বললেন, এখানে বসে আছো এখন? বললাম না বন্ধ করো, চলো আমার পাশে 8 ঘন্টা শোবে। এরপর 2 দিন আর কিছুই হলো না, দেখা গেল না সেই মুখ। অভি কম্পিউটারের সঙ্গে দাবা খেলে যথারীতি হারতে লাগলো। 3য় দিন বাবা অফিসের কাজে বাইরে গেছেন, মা গেছেন একটা গানের জলসায়। বাড়িতে অভি একা। সে পড়তে না বসে সন্ধ্যাবেলা মনের আনন্দে খেলা করতে লাগলো কম্পিউটারে। হঠাৎ ফিরে এলো সেই মুখটি। আজ সে নিজেই আগে জিজ্ঞাসা করলো, তুমি এখনো পড়তে বসনি? বেশ মজা, তাই না? অভি বেশ কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি করে বলো তো তুমি কে? ছেলেটি বলল, বাহ, সেদিন বললাম তো, আমার নাম অভিরূপ মজুমদার। অভি দুদিকে মাথা নেড়ে বলল, না, তোমার চেহারাটা আমার মতো হতে পারে, কিন্তু নামটাও কি করে এক হবে? ছেলেটি কিন্তু মাথা নাড়ল না, মুচকি হেসে বলল, এরকম হয়, অনেক কিছু হয়, বিজ্ঞানের যুগে কত কাণ্ডই হচ্ছে। তবু অভি অবিশ্বাসে সুরে বলল, তোমার বাবার নাম কি? ছেলেটি বলল, প্রাণেশ মজুমদার। মায়ের নাম অরুণিমা। আমার মা খুব ভালো গান করেন। আমি অবশ্য গান গাইতে পারি না। মিলে যাচ্ছে, সব কিছু মিলে যাচ্ছে। শুধু ছেলেটা থাকে অন্য জায়গায়,
দীক্ষিণপুর নাকি যেন নাম বলেছিল জায়গাটা। তুমি ঝাল খেতে পারো? একটু একটু, খুব বেশি না। তুমি কি খেতে ভালোবাসো, মাছ না মাংস? দুই, তবে মাছের মধ্যে চিংড়ি মাছ আমার মধ্যে ফেভারিট। তুমি কখনো দার্জিলিং গেছো? হ্যাঁ। তুমি কি কি খেতে ভালোবাসো বলো তো? সব কিছু। আর খেলতে? সাঁতার, শীতকালে টেবিল টেনিস, দাবা। দাবা খেলায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমিও তো দাবা খেলো, আমাকে হারাতে পারবে? অভি বলল, তুমি কেমন খেলো তা তো আমি জানি না, তবে অনেকেই আমার কাছে হেরে যায়। গোর্কি সদনে একটা কম্পিটিশনে আমি জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেটি অবজ্ঞার হাসি দিয়ে বলল, ইস, ভারী তো চ্যাম্পিয়ন। ভালো খেলোয়াড় কেউ ছিলই না। আমার সঙ্গে লড়ে দেখো না, আমি বলে বলে তোমায় হারাবো। তাই নাকি? তাহলে দেখা যাক, চলো। অমনি পর্দায় ভেসে উঠল একটা দাবার ছক। তার একপাশে বাবু হয়ে বসে আছে ছেলেটি। সে বলল, তুমি সাদা নেবে না কালো, যেটা ইচ্ছে তুমি প্রথম চাল দাও। ঠিক 7 মিনিটের মধ্যে হেরে গেল অভি। সে রেগে গিয়ে বলল, তুমি কম্পিউটারের সাহায্য নিয়েছো, কম্পিউটারের সঙ্গে কেউ পারে? মোটেই না, আমি নিজে খেলেছি। ঠিক আছে, আর এক দান হোক। এবারে তুমি দুটো গোল চাল ফেরত নিতে পারবে। কম্পিউটার তো সে সুযোগ দেয় না। পরের দানে অভি হেরে গেল 9 মিনিটে। এরপর থেকে শুরু হয়ে গেল ওদের মধ্যে একটা টানা প্রতিযোগিতা। যখনই সুযোগ পায় অভি ওই ছেলেটার সঙ্গে দাবা খেলতে বসে। প্রত্যেকবার সে হারে। যত হারে তত জেদ বাড়ে অভির। ওকে একদিন একদিন হারাতেই হবে। এরপর থেকে শুরু হয়ে গেল ওদের দুজনের মধ্যে এক টানা প্রতিযোগিতা। যখনই সুযোগ পায় অভি ওই ছেলেটির সঙ্গে দাবা খেলতে বসে। প্রত্যেকবার সে হারে। যত হারে তত জেদ বেড়ে যায় অভির। ওকে একদিন না একদিন হারাতেই হবে। কিন্তু মুশকিল হচ্ছে, ঘরে অন্য লোক ঢুকলেই ছেলেটি অদৃশ্য হয়ে যায়। অনেক খেলা থেমে যায় মাঝপথে। একবারে নিরিবিলি সময় পাওয়ায় মুশকিল। মা আর বাবা দুজনেই বাড়িতে থাকবেন না, এমনও তো হয় খুব কম। অভি ভোরবেলা উঠে কম্পিউটার খুলতে লাগলো। একটা অসুবিধা এই, মা দেরি করে জাগেন। এটা অসুবিধা নয়, এটা সুবিধা। তারপরেও অনেকক্ষণ অন্য ঘরে বসে কানের গলা সাধেন। বাবা ঘুম থেকে উঠে অভিকে কম্পিউটারের সামনে দেখলেও বকাবকি করেন না। বাবা বাথরুমে বেশ কিছুক্ষণ সময় কাটান, সেখানে বসে খবরের কাগজ পড়েন। তারপর বসবার ঘরে এলেই অভি কম্পিউটার ছেড়ে উঠে যায়। এই রকম চলল মাসের পর মাস। এখন আর অভির অন্য কোথাও বেড়াতে যেতেও ইচ্ছা করে না। ওই ছেলেটাকে একবার না হারাতে পারলে তার মনে শান্তি হবে না। এর মধ্যে গোর্কি সদনে আর একটা প্রতিযোগিতায় খেলতে গিয়ে অভি সবকটা রাউন্ডে জিতে এলো। অথচ এই ছেলেটাকে হারানো যাচ্ছে না কিছুতেই। প্রত্যেকবার জিতে গিয়ে ছেলেটা যখন হাসে, রাগে অভির গা জ্বলে যায়। এর মধ্যে ছেলেটার সঙ্গে নানা রকম গল্পও হয়। সব ব্যাপারে দুজনের খুব মিল, শুধু দাবা খেলার ক্ষমতা ছাড়া। এক রবিবার দুপুরে বড় মামা নিয়ে এলেন অনেকগুলো প্রকাণ্ড সাইজের গলদা চিংড়ি। সে চিংড়ির কি অপূর্ব স্বাদ! মাথায় হলদে রঙের ঘিলু, দানাগুলো বড় বড়। দারুণ মালাইকারি রান্না করলেন মা নিচে। অভি দুটো চিংড়ি খেয়ে ফেলল। সন্ধ্যাবেলা বড় মামাকে নিয়ে মা বাবা টিভিতে কি একটা বাংলা সিনেমা দেখছেন পাশের ঘরে। অভি এসে খুলে ফেলল কম্পিউটার। ছেলেটির মুখ দেখা যেতেই অভি জিজ্ঞাসা করল, আজ দুপুরে কি খেয়েছো? ছেলেটি হেসে বলল, তুমি বুঝি ভাবছো আমার চেয়েও ভালো ভালো খাবার খেয়ে তুমি জিতবে? মোটেই না, আমিও আজ গলদা চিংড়ি খেয়েছি। পৃথিবীর সবচেয়ে ভালো খাবার। হঠাৎ অভির মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে বলল, তুমি একদিন আমাদের বাড়িতে আসবে? কেন? আমি তো কলকাতায় থাকি না, দীক্ষিণপুর। তুমি
তুমি বরং একদিন আমার বাড়িতে এসো, আমার কাছে অনেক বই আছে। এতবার এলেও তোমার শিক্ষা হয়নি, বলেছি তো আমার সঙ্গে তুমি পারবে না। তোমাকে যদি একবার না হারাতে পারি তাহলে আমার নামই মিথ্যে, আমি খেলা ছেড়ে দেব। তুমি যদি আমাদের বাড়িতে আসতে পারতে তাহলে মুখোমুখি বসে দাবার ছক পেতে খেলতাম। তার মানে তুমি আমাকে এখনো অবিশ্বাস করছো? তুমি ভাবছো আমি কম্পিউটারের সাহায্য নিয়ে তোমাকে চিটিং করছি? মোটেই না। আমি সত্যি করে বলছি, পুরোটাই আমি নিজে নিজে খেলি। তোমার মতন আমি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাই না। বারবার হেরে গিয়ে যদি তোমার রাগ হয় তো বলে দাও, আমি আর হাসবো না, আমি আর খেলবো না। না 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 না, আমি খেলবো, একদিন তোমাকে হারাবোই, এবার শুরু হোক। সেবারেও হেরে গেল অভি। বাবা কিংবা মা ব্যাপারটা কোনোদিনই জানতে পারলেন না। ওরা ঘরে এলেই যে ছেলেটি মুছে যায়, এক এক সময় অভি খেলায় এমনই তন্ময় হয়ে থাকে যে বাবা কিংবা মা ঘরে এলেন কিনা সে টেরও পায় না। কিন্তু ছেলেটা ঠিক টের পায়, খেলার মাঝপথে কম্পিউটারের পর্দা হঠাৎ সাদা হয়ে যায় কিংবা অন্য ছবি ফুটে উঠলেই অভি ঘাড় ফিরিয়ে দেখে মা কিংবা বাবা দরজায় দাঁড়িয়ে আছেন। একদিন ওই রকম খেলার সময় তার মামাতো বোন রিনি এসে পড়েছিল। রিনি আর অভি প্রায় সমান সমান। ওরা থাকে দক্ষিণেশ্বরে, তাই বেশি দেখা হয় না, তবে মাঝে মাঝে আসে। অভি তখন কম্পিউটারে খেলা নিয়ে মেতে আছে। রিনি চুপি চুপি পেছন দিক থেকে এসে ওর চোখ টিপে ধরল। বললো তো আমি কি? এ আর বলা শব্দ কি? গলার আওয়াজটা চেনা, আঙুলের ছোঁয়াটাও চেনা। রিনি, কখন এলি? এই মাত্র। তুই কম্পিউটারের সাদা স্ক্রিনের সামনে বসে কি করছিলিস? ঘুমোচ্ছিলিস? তার মানে রিনিকে দেখেও সে ছেলেটা অদৃশ্য হয়ে গেছে। অভি ছাড়া আর কারোর কাছেই সে দেখা দেবে না। এ তো বেশ মজার ব্যাপার। চোখ থেকে রিনির আঙুল সরিয়ে দিয়ে সে দেখলো সত্যি কম্পিউটারের পর্দাটা একেবারে সাদা। রিনি হাসতে হাসতে বলল, অনেকে ঘুমোই, আমার দাদাও কম্পিউটারে বসে কাজ করতে করতে ঘুমে ঢুলে পড়ে। অভি অবশ্য কোনোদিন ঘুমে ঢুলে পড়েনি। আগে রিনি এলে তার খুব ভালো লাগতো, দুজনে গল্প হতো কত রকম। রিনিদের বাড়িটা তো অভিদের মতন ফ্ল্যাট বাড়ি নয়, সেখানে সামনে অনেকখানি বাগান। অভি দক্ষিণেশ্বরে মামার বাড়ি গেলে সেই বাগানে ব্যাডমিন্টন খেলেছে। আজ কিন্তু রিনির সঙ্গে গল্প তেমন জমছে না। অভি মনে মনে ভাবছে আবার কখন ওই ছেলেটার সঙ্গে খেলা হবে। ওই অহংকারী ছেলেটাকে না হারিয়ে তার শান্তি নেই। এর কয়েকদিন পরে এক বিকেলে আবার একটা দারুণ ব্যাপার হলো। অভি স্কুল থেকে ফিরেই কম্পিউটার নিয়ে বসেছে। আজ আর সাঁতারে যাওয়ার কথা নেই। বাবা অফিস থেকে ফেরেননি। মা ফোনের ঘরে গানের ক্লাস নিচ্ছেন। খেলা শুরু হয়ে গেছে। অভি একসময় জিজ্ঞেস করলো, শোনো, তোমাদের ওই দীক্ষণপুর জায়গাটা কেমন? ভারী সুন্দর। পাহাড় আছে, ঝর্ণা আছে, মেঘ আছে, কত রকম পাখি আছে, আর আর সবুজ ধানের ক্ষেত আছে। কত দূরে? দক্ষিণেশ্বর থেকে দূরে কিংবা ঝাড়গ্রাম? হ্যাঁ, তার চেয়েও দূরে। কি করে সেখানে যেতে হয়? খেলায় মন দাও, নইলে এখনই কিস্তি হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়। এটা ঠিক, ছেলেটি প্রত্যেকবারই অভিকে হারিয়ে দেয় বটে, কিন্তু আগের মতো অত সহজে 7 মিনিটে বা 9 মিনিটে পারে না। এক এক সময় তাকেও বেশ মাথা ঘামাতে হয়। একটু পরে অভি আবার জিজ্ঞাসা করলো, আর একটা কথা জিজ্ঞেস করি, ঘরে অন্য কেউ এলেই তুমি হাওয়া হয়ে যাও কেন?
আমায় দেখলে কেউ বিশ্বাস করবে? কম্পিউটারে কারোর সঙ্গে কেউ কথা বলতে পারে? এটা আমি একটা বিশেষ কায়দা বার করেছি, এখনো তোমাকে ছাড়া আর কাউকে জানাইনি। এখন কেউ হঠাৎ দেখলে চেঁচামেচি করবে। কি করে হলো, কেমন করে হলো, এই নিয়ে শোরগোল চলবে। ওসব কি ভালো লাগবে? একদিন সারা পৃথিবীকে একসঙ্গে এই আবিষ্কারের কথা জানাবো, তখন শুধু তুমি আমার পাশে থাকবে। তারপর সে চেঁচিয়ে উঠল, এই এই এই! অভি বলে উঠল, চেক। এবার সেই ছেলেটির রাজার ঠিক সামনে অভির মন্ত্রী, আর একপাশে পজিশন নিয়ে আছে তার ঘোড়া। রাজার আর বাঁচার পথ নেই। কি আর চাল দিতে পারবে? ছেলেটি হতাশভাবে বলল, না। তাহলে তোমাকে হারিয়েছি, স্বীকার করছো? হ্যাঁ, স্বীকার করছি। জয়ের আনন্দে অভির ইচ্ছে হলো লাফিয়ে উঠতে, ঘরের মধ্যে দু হাত তুলে নাচতে, কিন্তু নিজেকে সংযত করে সে জিজ্ঞাসা করলো, আর একটা খেলবে? আবার তোমাকে হারাবো। ছেলেটি কোনো উত্তর দেওয়ার আগেই সিঁড়িতে শোনা গেল ভারী জুতোর শব্দ। অভি, ওই অভি, কোথায় রে? অভির বুকটা কেঁপে উঠল। খারাপ কিছু হয়েছে নাকি? বাবা তো কখনো সিঁড়ি দিয়ে ডাকতে ডাকতে ওঠেন না। গলার আওয়াজটাও কেমন যেন অস্বাভাবিক। মাও বেরিয়ে এসেছেন গানে ঘর থেকে। বাবা ওপরে এসে উত্তেজিতভাবে বললেন, আজ কি হয়েছে জানো? তুমি বিশ্বাসই করতে পারবে না। একটু আগে আমার অফিসে কে ফোন করেছিলেন, স্বয়ং ক্রীড়ামন্ত্রী। কেন? এদিকে আয়। অভি এক পা করে এগিয়ে গেল। বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের অভি জার্মানি যাবে। ক্রীড়ামন্ত্রী ফোন করে বললেন, জুনিয়র দাবা গ্রুপে আমাদের দেশের হয়ে খেলতে যাবে অভি। কম্পিউটারে বারবার ওর নামই উঠছে। প্রথম খেলা হবে বার্লিনে। বাবা মা দুজনেই যাবেন অভির সঙ্গে। মা তক্ষুনি টেলিফোনে এই ভালো খবরটা জানাতে লাগলেন আত্মীয় বন্ধুদের। অভি ভাবল সেও খবরটা দেবে তার খেলা সঙ্গীকে। কম্পিউটারের পর্দাটা সাদা হয়ে আছে। অভি অনেক চেষ্টা করলো, কিন্তু সেই ছেলেটিকে আর পাওয়া গেল না। এরপর কয়েকদিন ধরে অভির জার্মানি যাওয়ার সব ব্যবস্থা হতে লাগলো। পাসপোর্ট পেতে হবে, কিনতে হবে শীতের দেশে জামা কাপড়, বেশি সময়ও নেই। এরই ফাঁকে ফাঁকে সে কম্পিউটারে খুঁজতে লাগলো ছেলেটিকে, কিন্তু আর কিছুতেই তাকে ধরা যাচ্ছে না। দাবার বোর্ড দেখা যাচ্ছে, কিন্তু সে নেই। আর কি কোনোদিন দেখা হবে না তার সঙ্গে? দিকশূন্যপুর কি করে যেতে হয় সেটাও শেষ পর্যন্ত জানা হয়নি। অভি মনে মনে প্রতিজ্ঞা করল, আর একটু বড় হয়ে সে নিজেই ঠিক খুঁজে বার করবে দিকশূন্যপুর। সেখানে দেখা করবে ঠিক তার মতন চেহারার ছেলেটির সঙ্গে। এই বন্ধুটিকে সে চিরকালের মতন হারিয়ে যেতে দেবে না। শেষ হলো আজকের সমগ্র পর্ব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলার সঙ্গী। ধন্যবাদ।